ফেসবুকে সরব থাকলেও খোঁজ মিলছে না সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের। গোয়েন্দা তথ্য বলছে দেশেই আছেন সাবেক এই প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমে খবর ছড়ায় আরাফাত ঢাকাস্থ ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন। তবে এই আপনি জানেন যে জেনারেল ওয়াকার স্বীকারও করেছেন যে তাদের কাছে অনেকে আছে। আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা, এবং সেনাবাহিনী কি আসলেই এদেরকে তাদের তাদের অধীনে রাখতে পারে কিনা। কিন্তু আমি বলতে চাই, আমরা যদি এই প্রশ্নগুলোকে এখনই বেশি, আমার ব্যক্তিগত অভিমত আর কি, যে আমরা যদি এগুলো কিছু কিছু জিনিস তো আমরা বুঝে না বুঝার ভান করতে হবে। আমরা যদি একটা বড় সংস্কার চাই, এত বড় একটা সবকিছু তো স্বাভাবিকভাবে যাবে না। গর্তে লুকিয়ে আছে সাবেক তথ্যমন্ত্রী এম এ আরাফাত। আরাফাতকে নিয়ে অনেক কথা, তো অবশেষে জানা গেল যে এম এ আরাফাত কোথায় আছেন। দর্শক, আরাফাতকে নিয়ে নিউজ দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী তারা সেনা হেফাজতে রয়েছে। তো সেনা হেফাজতে তাদের থাকাটা কতটুকু যৌক্তিক এবং সেনাবাহিনী তাদেরকে এই হেফাজতে রাখতে পারে কিনা, এই বিষয় নিয়ে একজন কথা বলেছেন সাবেক সেনা কর্মকর্তা। চলুন আমরা দুইটা আলোচনা শুনবো এবং জানতে পারবো যে আরাফাত কোথায় আছে। গত পরশুদিন সালমান এফ রহমান এবং আনিসুল হক তারা গ্রেপ্তার হলো, এবং আমরা দেখলাম যে গরু বহনকারী একটা ট্রলারে তাদেরকে লঙ্গি পরা অবস্থায় পাওয়া গেল, এবং সালমান এফ রহমানের কোনো দাড়ি টাড়ি নাই, মাথা একদম কালো রং করা, এবং আনিসুল হকের কি অবস্থা, তারা লঙ্গি পরে পালাচ্ছিলেন। তারপর তাদেরকে গ্রেপ্তার করা হলো। এখন গ্রেপ্তার করার পরে আমরা জানতে পারলাম যে আসলে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে সাতক্ষীরার ভ্রমণ স্থলবন্দর থেকে। তারপর এদেরকে এতদিন সেনাবাহিনীর জিম্মায় রাখা হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি জানেন যে জেনারেল ওয়াকার স্বীকারও করেছেন যে তাদের কাছে অনেকে আছে। আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে এটা কি ঠিক হচ্ছে কিনা, এবং সেনাবাহিনী কি আসলেই এদেরকে তাদের তাদের অধীনে রাখতে পারে কিনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের একটা বক্তব্য উনি বলেছেন খুলনাতে, যে উনি বলেছেন প্রাণ বাঁচানোর বা যাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে এমন অনেকে আমাদের কাছে আশ্রয় চেয়েছে, আমরা আশ্রয় দিয়েছি। এখন উনি বলেছেন আশ্রয় চেয়েছে, খেয়াল করেন, আমরা আশ্রয় দিয়েছি। আমরা আমাদের আশ্রয় আছে বা আমরা নিয়েছি এই কথা বলেনি। আমরা নিয়েছি সেনা হেফাজতে, এটা হলো একটা প্রশ্ন। আপনি যেটা বললেন এটা প্রশ্নবোধক। সেনাবাহিনী এটা করতে পারে কি না, এরকম রাখতে পারে কি। আর আরেকটা হলো যে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায়, ওনার কথাটা কিন্তু আপনি আবারও যদি দেখেন, উনি বলেছেন যাদের বিপন্ন হওয়ার আশঙ্কা যে ধর্ম বর্ণেরই হোক, তাদের অনেকেই আমাদের কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, আমরা সেটা দিয়েছি। কেউ যদি স্বেচ্ছায় আশ্রয়, এবং এটাও বলছে যে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যথাযথ আইনের কাছে তাদের সোপর্দ করতে প্রস্তুত আছি। আমি কেন এই কথাটা বললাম? আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার জন্য, ভুল বোঝাবুঝি অবসান হওয়ার জন্য। আমি এখনো জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি সম্মান রেখে ওনার প্রতি আস্থাটা রাখতে চাই। জাতির এই দুর্যোগ সময়ে উনি যে ভূমিকাটা নিয়েছেন, ওনার আত্মীয়তার পরিচয়ের ঊর্ধ্বে উঠে, আমি এখনো সে বিশ্বাসটা জনগণের নষ্ট হোক এটা আমি চাই না। আমরা মনে করি যে এগুলো আরেকটু দেখার সুযোগ আমার মনে হয় রয়ে গেছে। মাত্র তো একটা বেবি মানে বর্ন হয়েছে মাত্র তো ৮-১০ দিনের একটা বিষয়। তো সুতরাং এখনই এনাফ সময় না, এই একটা দিক। আরেকটা দিক হলো যে কি, আপনি যথার্থই বলেছেন যে সেনা হেফাজতে এরকম রাখা, যদি রাখে আর কেউ যদি চায়, দুটো কিন্তু পার্থক্য আছে। তো এখন কথাটা হলো যে কি, তারপর আমি ধরে নিলাম যে ওনারা সেনা হেফাজতে নিয়েছেন। যদি নিয়ে থাকেন তাহলে ওনারা এতদিন দেননি কেন? এবং আরেকটু যোগ করি জনাব পলাশ চৌধুরী, সরি আপনাকে থামানোর জন্য। আমরা দেখলাম কি যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ধরার জন্য গ্যান্ডারিয়ার একটা বাসা সেনাবাহিনী ঘিরে রেখেছিল, সেখানে তাকে পায়নি। আবার শামীম ওসমানকে ধরার জন্য শ্রীমঙ্গল একটা রিসোর্টে অভিযান চালানো হলো। আবার হারুনকে ধরার জন্য আজকে এক জায়গায় চালানো হলো, অথচ আমাদের কাছে কনফার্ম একটা তথ্য আছে যে এরা সবাই কিন্তু ক্যান্টনমেন্টে আটকে আছে। তার মানে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে কিন্তু পুলিশকে বলা হচ্ছে না যে আসলে এরা আমাদের কাছে আছে, তোমাদের লাগলে। আসছিলাম ধারাবাহিকভাবে, আমি আগে এই জায়গাটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে প্রথম কথাটা হলো যে কি, ওরা যে তাৎক্ষণিকভাবে পুলিশে দিবে, এখানে তো লিগ্যাল পয়েন্ট হলো পুলিশ। এখন পুলিশ তো কিন্তু এখানে সে সময় এক্সিস্টিং ছিল না। আমাদের কিন্তু বুঝতে হবে যে পুলিশ তো তখন সবাই পলাতক। এটাও তো ইতিহাসের বিরল ঘটনা। তো তারা দিবে কার কাছে?
থানায় পুলিশ নাই, কনস্টেবল নাই, হাবিলদার নাই, তো ওরা এটা দিবে কোথায়? এটা একটা দিক আমাদেরকে রাখতে হবে। আমি এখনো বলি নাই যে না এই ভূমিকাটা কোনো প্রশ্নবিদ্ধ না, কোনো কিছু এটার ভিতরে আছে কিনা সেটা আমরা একটু পর্যালোচনায় যাব। আমি একটু ধারাবাহিকভাবে যাই। এখন আপনি যাদেরকে বলছেন হ্যাঁ, এটা শোনা যাচ্ছে যে এরকম অনেকেই তাদের কাছে আছে। তাদের কাছে আছে। এখন এখানে ২ টা দিক তো দেখতে হবে। একটা হলো যে কি যেমন তারা রাখছে, একটা পুলিশের শূন্যতা ছিল। ২ হলো যে কি তারা অপেক্ষা করছে কিন্তু মামলার জন্য। কারণ আপনার যদি মামলা না হয় হঠাৎ করে তো আপনি একজন ভালো মানে তথাকথিত ভালো আরকি ধরে নেন যে তারা তো মাত্র সদ্য বিদায়ী। তো তাদেরকে ধরে তো খামাখা পুলিশে দিবে কেন? আপনি আমাকে বলেন যদি পুলিশ এক্সিস্টিং থাকতো, যদি থাকতো তাহলে পুলিশকে কেন দিবে? যেমন মামলা যাদের বিরুদ্ধে হচ্ছে আস্তে, আস্তে কিন্তু তাদেরকে বের করে দিচ্ছে। হ্যাঁ? যেমন এই যে কয়জনকে বাইর করলো। আবার বাকিদের ব্যাপারে কথা আপনি যেটা একটু আগে বললেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর ডিবির হারুন এদের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪-৫ টা মামলা ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখন আমাদের দেখার বিষয় যদি ওরা তাদের হেফাজতে থেকে থাকে তাহলে অবশ্যই তারা বেরিয়ে আসবে। আর সেনাবাহিনী যেহেতু নিজেদের গায়ে কোনো কালিমা লাগাতে চায় না বিধায় অনেকের মনে প্রশ্ন গেল যে পলক তো এয়ারপোর্টে আটক হয়েছে। এখন আবার নিকুঞ্জ থেকে কিভাবে হয়? হ্যাঁ, এগুলো যৌক্তিক প্রশ্ন। কিন্তু আমি বলতে চাই আমরা যদি এই প্রশ্নগুলোকে এখনই বেশি আমার ব্যক্তিগত অভিমত আরকি যে আমরা যদি এগুলো কিছু, কিছু জিনিস তো আমরা বুঝে না বুঝার ভান করতে হবে। আমরা যদি একটা বড় সংস্কার চাই, এত বড় একটা সবকিছু তো স্বাভাবিকভাবে যাবে না মিশন ভাই। আপনাকে তো বুঝতে হবে এটা তো স্বাভাবিক সরকার না। স্বাভাবিক আইন কানুন মেনে সংবিধান মেনে এই যে এই যে মানে সংবিধানের শপথ নেওয়া হচ্ছে এটাও তো ঠিক হয়। এটা তো বিপ্লবী সরকার। একটা বিপ্লব মানেই তো বিপ্লবী। বিপ্লব মানে সেটা কোন সংবিধান মানে না। বিপ্লবের মধ্যে যে সংবিধান গঠিত হয় সেখানে তো সংবিধান থাকার কথা না। আর যদি সংবিধান আর বিপ্লব একসাথে চলে তাহলে তো সেটা রাষ্ট্রদ্রোহিতা হয়। কারণ আপনি তো সংবিধানের বিপক্ষে গিয়েই আপনি বিপ্লব করেছেন। তথাকথিত নির্বাচিত নিশিরাতের ভোট হোক আর যেমনি হোক, হ্যাঁ, তাদের সেই গঠিত ভোটের এগেইনস্ট এ তো আপনি বিপ্লবটা করেছেন। এটা তো হওয়ার কথা না। তাহলে আবার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার এগুলো তো ফরমেট নাই। তো এখন এই অস্বাভাবিক এখন পরিস্থিতিতে আপনার কাছে একটু কথা আমার মনে আসে আরকি। সেটা হচ্ছে যে জি। আসলে এই সরকারটা কি বিপ্লবী সরকার নাকি এটা তত্ত্বাবধায়ক সরকার? আমরা যদি এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের আচার-আচরণে খেয়াল করি, যদিও কিছু বিতর্কিত লোকজন এখানে এসেছে, বিশেষ করে সুপ্রতীক চাকমার মতো একজন দুর্নীতিবাজকে নিয়োগ দেওয়া হয়েছে। তারপরে আজকে দেখলাম একজন উপদেষ্টা হাসান আরিফের তার ছেলের সঙ্গে আবার ওই যে বরিশালের এক আওয়ামী লীগের নেতার ছেলে ঘোরাঘুরি করতেছে। এখন এই সরকারের আচার-আচরণটা কি আসলে বিপ্লবী সরকারের মতো হওয়া উচিত কিনা? বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত সাহেব তিনি বলতেছেন যে আওয়ামী লীগকে দল গোছানোর জন্য বলতেছেন যেখানে গণহত্যা হয়েছে ২ সপ্তাহ হয় নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। তিনি আসলে এটা বলতে পারেন কিনা? না, উনি এটা বলতে পারেন না। উনি এটা বলতে পারেন না। এটা এক কথায় এটা নিন্দা করার যোগ্য। হ্যাঁ, এইটা না। এবার আসি আপনার ১ম প্রশ্নের পার্টে যেটা বিপ্লবী সরকার কিনা। হ্যাঁ, বিপ্লবী সরকার। কিন্তু এটা বিপ্লবী সরকার রূপ দিতে পারেননি। এখন আমার কথাটা যেটা ছিল যে এটাকে আরেকটু মানে যেহেতু এটা সংবিধান মেনে হয়নি, আমাদেরকে বুঝতে হবে। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তথাকথিত হোক, আমরা সংবিধান না মানি, কাটাছেঁড়া হোক, আওয়ামী লীগের মন গড়া গঠনতন্ত্র হোক সংবিধান। হ্যাঁ, আমরা তো এই সংবিধানকে আওয়ামী লীগের নিজস্ব গঠনতন্ত্রই মনে করি। এটা তার আমরা এই পতিত সরকারের আর কি মনে করব? এটা তো স্বৈরাচারী সরকারের একটা মন গড়া একটা কবিতার বইয়ের মতো। তো সুতরাং যেখানে এত কাটাছেঁড়া হলো, সেখানে তো এই সংবিধান এখন আর নাই। এটা সংবিধান রেজ করে না। সুতরাং এটা এতদূর যখন হয়েছে, সবচেয়ে ভালো হতো আমার ব্যক্তিগত অভিমত সবচেয়ে ভালো হতো এটাকে যদি জাতীয় সরকারের একটা আবহ দেয়া যেত। তাহলে আজকে কিন্তু অনেকগুলো কথা কিন্তু আসতো না হেমায়েত ভাই। আপনি যদি এটা খেয়াল করেন দেখবেন। কিন্তু কতগুলো ডিসিশন কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন এই যে ১৫ই আগস্টে ছুটি বাতিল করা। এটা কিন্তু সব রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে কিন্তু ঐক্যমত্যের ভিত্তিতে হলো। তারপরে আপনি দেখবেন যে হাসিনা যখন পালাইয়া যায়, তখনও কিন্তু ক্যান্টনমেন্টে বা বঙ্গভবনে এরকম একটা আলোচনা সর্বদলীয় একটা বৈঠক হয়েছিল। তাহলে আজকে কি হতো? এই যে অরাজনৈতিক একটা অনভিজ্ঞতার কথা আসতেছে যেটা আপনি একটু ইঙ্গিত করতে গেলেন। এই সংকটটা পোহাতে হতো না। হ্যাঁ, এই সংকটটা পোহাতে কারণ রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব সব দল থেকে যদি আপনি পিক করতেন, সব দল থেকে পিক করে যদি আপনার এই সংস্কারগুলোতে হাত দিতেন তাহলে কিন্তু কয়েকটা জিনিস লাভ হতো। একটা হলো আপনি রাজনৈতিক দিক পেতেন। হ্যাঁ, মানে রাজনৈতিকভাবে মানে গাইড করার জন্য। উনারা তো কেউ রাজনৈতিক নেতৃত্ব না। স্ব-স্ব ক্ষেত্রে সবাই কিন্তু উজ্জ্বল নক্ষত্র। এটা কিন্তু অস্বীকার করি না। কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু উনাদের নেই। তাহলে উনারা রাজনৈতিক চরিত্রটা পেতেন। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হতো এই যে ভোটের জন্য যে তাড়াহুড়া করছে কিছু, কিছু দল তা মানে করছিল বা যেটা আমরা বলার প্রেক্ষিতে বা আলোচনা করার প্রেক্ষিতে তারা হয়তো এখন একটু মানে পিছু হটেছে। কিন্তু এই জিনিসটাও তখন আর হতো না। তারা মনে করত যে আমাদের প্রতিনিধি তো আছে।
আমাদের প্রতিনিধিত্ব এই সরকারে আছে, তারা একটা কমফোর্ট জোনে থাকতো। তাহলে আজকে এই যে মানে যেই ঘটনাটা আপনার ৩২ নম্বর হতে গেল, এই জিনিসটার এই যে দেখেন এখন থেকে আবার এটার পক্ষে বিপক্ষে আমি দেখলাম যে আমাদের কিছু এই মিডিয়া এই আবার দেখেন এই একই কাহিনী। এই লোক এটাকে দাঁড়াইতে দিল না কেন, এই মোবাইল চেক করছে কেন, এই করছে কেন, এখানে তাদের মানে ওই একজন গেল রোকেয়া প্রাচী, সেই বা যায় কেন, মানে এরকম ইয়ের ভিতরে। তারপরে কাদের সিদ্দিকী সাহেব, মানে এই যে মানে একটা জিনিস ইস্যু তৈরি করার জন্য, নিজেকে জাহির করার জন্য যে আমরা মোমবাতি জ্বালাইতে আমরা গেছি। ওই যে সবাই যে বলে সেদিন একটা লোক এই একই দিনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখনও যেরকম একটা বাতি জ্বালানোর লোক ছিল না, ইন্নানিল্লাহ পড়ার লোক ছিল না, সেই অপবাদটা গোছার জন্য এবার কিছু কিছু লোককে দেখলাম ছিন্ন ভিন্ন ভাবে দাঁড়ানোর। কিন্তু আমার কথাটা হলো যে এটা নিয়ে এখন যেভাবে তিরস্কার করা হচ্ছে যে এটাও এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। একটা লোক এই ভাবলো না যে এই 15ই আগস্টটা 5ই আগস্ট থেকে কত দূরে ভাই, মাত্র 10 দিন দূরে। এখনো আপনার হাজার হাজার ছেলের আহত নিহতর যে ক্ষত, এটা শুকায় নাই। 1 মিনিট, এটা এখনো শুকায় নাই। তারা কেমনে আবার এই যে সালমান এফ রহমানের ডিম মেরেছে কেন, ওকে মানে জুতা মেরেছে কেন, এই যে প্রশ্নগুলো তোলে, এই জিনিসগুলো তো অবান্তর। আমি মনে করি এগুলো ঘৃণনীয় কাজ। কিন্তু 90 জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে আওয়ামী লীগ সরকারের বাকি মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতারা। তবে পলাতক থাকলেও তাদের ধরতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শেখ হাসিনার আত্মগোপনের পর ফেসবুকে সরব থাকলেও খোঁজ মিলছে না সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের। গোয়েন্দা তথ্য বলছে দেশেই আছেন সাবেক এই প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমে খবর ছড়ায় আরাফাত ঢাকাস্থ ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন। তবে এই দাবি নাকচ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। এদিকে এক গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় তৃতীয় স্ত্রীর সঙ্গে আত্মগোপনে আছেন আরাফাত। ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ইন্ধনদাতা হিসেবে কয়েকটি মামলা হয়েছে আরাফাতের নামে। বর্তমানে তাকে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রেখেছে বলেও নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র। এদিকে গত 12ই আগস্ট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সব ব্যাংকে চিঠি দিয়ে আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয়। এমনকি তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই নির্দেশনা দেওয়া হয়। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা না থেকেও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে সম্পর্কের খাতিরেই সংসদ সদস্য থেকে তথ্য প্রতিমন্ত্রী পদ ভাগিয়ে নেন আরাফাত। অভিযোগ আছে সুচিন্তা ফাউন্ডেশনের আড়ালে আরাফাত হাতিয়ে নেন কোটি কোটি টাকা। ভোটকেন্দ্র দখল করে এমপি হওয়া আরাফাতের নির্বাচন করার টাকাও দেন ঢাকার আরেক সাবেক সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন। এমনটাই উঠে আসে এক গোয়েন্দা প্রতিবেদনে। মামা ভাগিনার সম্পর্ক গড়ে আরাফাতের থেকে বিশেষ সুবিধা নিতেন ওয়াকিল উদ্দিনও। এদিকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ প্রচার হলেই প্রতিষ্ঠানের কর্তাদের মিডিয়া বন্ধের হুমকিও দিতেন আরাফাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সংবাদ প্রচার করা মিডিয়াগুলোকে হুমকির মুখে ফেলেন সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী। ব্যক্তি জীবনে অধ্যাপনা করলেও তার চরিত্রে রয়েছে কালো অধ্যায়। ব্যক্তি জীবনে ছিল একাধিক বান্ধবী, একে একে বিয়ে করেন 4টি। অভিনেত্রী শমী কায়সারের সাবেক স্বামী এই আরাফাত। দর্শক, আপনারা দেখলেন যে আরাফাত কোথায় আছে। আরাফাত অলরেডি গ্রেফতার হয়ে গিয়েছে এমনও তথ্য আমাদের কাছে এসেছে। তো আশা করা যাচ্ছে অতি শীঘ্রই হয়তোবা এম এ আরাফাতকে প্রকাশ্যে নিয়ে আসা হবে। এম এ আরাফাত সহ সেনা হেফাজতে যারা আছেন সবাইকে একে একে প্রকাশ্যে নিয়ে আসা হবে বিভিন্ন নাটক সাজিয়ে। আমরা দেখেছিলাম আনিসুল হককে এবং আইনমন্ত্রী সালমান এফ রহমান কীভাবে নাটক সাজিয়ে গ্রেফতার করা হয়েছে এবং দেখেছি জিয়াউল হককে কীভাবে গ্রেফতার করা হয়েছে। ঠিক এভাবে আসলে তাদেরকে সেনা হেফাজত থেকে অন্য জায়গায় নিয়ে গ্রেফতারে নিয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এটাই হচ্ছে মূলত পরিকল্পনা বা তাদের সেনাবাহিনী প্রক্রিয়া, এটাভাবে চলবে।